মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতরাতে ঘোষণা দিয়েছেন যে তিনি যুদ্ধবিরতির একেবারে কাছাকাছি চলে এসেছেন। তার সেই ঘোষণার পরপরই ইরানের পক্ষ বলা হয়েছে যে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেয়া হলো। ট্রাম্প ইরানের এই বক্তব্যকে স্বাগত জানালেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওই ঘোষণার পর বিশ্বের বাজারে তেলের পার্সেন্ট হু হু করে কমতে শুরু করলো। ট্রাম্প বললেন, ইরান তাদের সমৃদ্ধ করা ইউরেনিয়াম আমেরিকার কাছে হস্তান্তর করবে। মধ্যপ্রাচ্যে শান্তি আসবে, খুব শীঘ্রই যুদ্ধবিরতি হবে। 2-1 দিনের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে, শান্তি চলে আসবে। ট্রাম্পের এই বক্তব্যে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মাঝে যথেষ্ট পরিমাণে উদ্দীপনা ছিল। কিন্তু অনেকগুলো প্রশ্ন নতুন করে সামনে আসে। ইরানের পক্ষ থেকে এর পরপরই বলা হয় যে তারা হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করছে না। ট্রাম্প ইরানের ইউরেনিয়াম নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য সঠিক না। ইরান তার ইউরেনিয়াম কোথাও দিবে না, কারো কাছে হস্তান্তর করবে না। ট্রাম্প হুমকি দিলেন যে আগামী বুধবারের মধ্যে যদি শান্তি চুক্তি না হয় তাহলে ইরানের উপরে আরো জোরে সোরে আক্রমণ করবেন। মার্কিন সেন্টকম বলল তারা হরমুজ প্রণালীতে অবরোধ এখনো পর্যন্ত পুরোপুরি কার্যকর রেখেছে এবং তারা সেখান থেকে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজকে যেতে দিচ্ছে না। এই হরমুজ প্রণালী, ইরান, ট্রাম্প, যুদ্ধবিরতি এগুলো নিয়ে যখন পুরো বিশ্ব ব্যস্ত, ঠিক সেই সময়ে সেই মুহূর্তে আরেকটা দেশের কর্মকাণ্ড নিয়ে তেমন কোনো আলোচনাই হচ্ছে না। যেই আলোচনাটা আসলে সবচেয়ে বেশি হওয়া দরকার, যেখানে নজর সবচেয়ে বেশি দেয়া দরকার, সেই জায়গা থেকে নজরটাকে ঘোরানোর জন্য ট্রাম্প যত সব কাণ্ড কারখানা কাহিনী করে যাচ্ছেন সেদিকে মানুষ নজর দিচ্ছে অনেক বেশি। এখন তার এই নজর কাড়া কার্যক্রমগুলো, কাণ্ড কারখানাগুলো শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করবে কিনা এই প্রশ্নটা থেকেই যাবে। কিন্তু এই কার্যক্রমের মাধ্যমে, এই ঘটনাগুলোর মাধ্যমে বিশ্বের এবং মুসলিম বিশ্বের যে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে সেটার ক্ষতিপূরণ আর কখনো হওয়ার সম্ভাবনা নাই। এটা নিয়ে আলোচনা করব আজকের এই এপিসোডে। তবে শুরুতে আপনাদেরকে সর্বশেষ সংবাদগুলো এক এক করে বলে তারপরে সামনে আগাচ্ছি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত রাতে। তিনি বলেছেন যে লেবাননে ইসরায়েল এবং লেবাননের মধ্যে যে একটা যুদ্ধবিরতি হয়েছে সেই যুদ্ধবিরতির কারণে হরমুজ প্রণালী খুলে দিচ্ছে ইরান। কিন্তু ঠিক তখনও হরমুজ প্রণালী আটকে রাখার কথা বলেছিল আমেরিকা। আমেরিকার সেন্টকম বলছে যে তারা হরমুজ প্রণালী খুলে দেবে না। তাহলে ইরানের সেই হরমুজ প্রণালী খোলার বা খুলে দেওয়ার যে কথা বলেছে সেটার ভ্যালুটা কি? এখন এই হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়ে পরবর্তীতে ট্রাম্প অনেকগুলো কথা বলেন ইরানের এই বক্তব্যের পরপরই। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্য বিশ্বে ব্যাপক পরিমাণে একটা নাড়া দিয়েছিল এবং সেই নাড়া দেওয়ার পিছনে মূল কারণ ছিল হরমুজ প্রণালীর কারণে বিশ্বের প্রায় সব দেশ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে। যত দ্রুত এই প্রণালী খোলা হবে তত দ্রুত বিশ্ব এই জ্বালানি সংকট থেকে মুক্তি পাবে। এখন হরমুজ প্রণালীটা বন্ধ করে রেখেছে বর্তমানে দুটো পক্ষ, একটা হচ্ছে ইরান পক্ষ আর একটা হচ্ছে আমেরিকার পক্ষ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই লেবাননের চুক্তি নিয়ে যে ঘোষণাটা দিলেন যে লেবাননের চুক্তি হয়ে গেছে, আমরা হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিলাম, আমাদের উপর থেকে তুমি অবরোধ তুলে দাও এবং নিষেধাজ্ঞা তুলে দাও। কারণটা কি? যুদ্ধে হরমুজ প্রণালী হচ্ছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ইরান সেই জায়গাটাকে যদি উন্মুক্ত করে দেয় শুধুমাত্র এই লেবাননের সাথে ইসরায়েলের চুক্তি হয়েছে এজন্য, তাহলে ইরান এখানে কৌশলগতভাবে একটা ভুল পদক্ষেপ নিল বলা যায়। কারণ হরমুজ প্রণালী খুলে দেয়া মানে হচ্ছে ট্রাম্পের যুদ্ধে জিতে যাওয়া, কোনো ধরনের শান্তি চুক্তি ছাড়া। এখন ট্রাম্প সেই খবরের পরপরই বললেন যে দেখো, ইরান হরমুজ প্রণালী খুলে দিচ্ছে, সব বাণিজ্যিক চলাচল সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে এবং যুদ্ধবিরতির বাকি সময় পর্যন্ত নির্ধারিত সমন্বিত রুটে জাহাজ চলবে বাধাহীনভাবে। দেখেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, লেবাননের যুদ্ধবিরতির প্রেক্ষিতে হরমুজ প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হলো। যুদ্ধবিরতির বাকি সময় পর্যন্ত নির্ধারিত সমন্বিত রুটে জাহাজ চলাচল করবে বাধাহীনভাবে। মানে কি? মানে হচ্ছে আমার নির্ধারিত জায়গা দিয়ে যে জাহাজগুলো যাবে আমি তার উপরে কোনো ধরনের বাধা নিষেধ দেব না। এটা হচ্ছে ইরানের কথা। ঠিক তারপরে ট্রাম্প বলছেন ইরান এইমাত্র ঘোষণা করেছে যে সম্পূর্ণরূপে হরমুজ প্রণালী উন্মুক্ত এবং পূর্ণ চলাচলের জন্য সেটাকে খুলে দেওয়া হয়েছে এবং তিনি ধন্যবাদও জানিয়েছেন। গুড। এই ঘোষণা দেওয়ার পরই তেলের দাম হু করে কমেছে, প্রায় $5 থেকে $10 কমেছে গত রাতে তেলের দাম। ভালো কথা সেটাও। এরপরই ট্রাম্প বললেন যে হরমুজ প্রণালী উন্মুক্ত থাকলেও শুধুমাত্র ইরানের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চুক্তি 100% সম্পন্ন না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে। কি হলো? ইরান বলল হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করে দিলাম লেবাননের চুক্তি হওয়ার কারণে। ট্রাম্প ধন্যবাদ জানালো। এরপরে ট্রাম্প বলল যে ইরান হরমুজ প্রণালী খুলে দিলেও আমি ইরানের বন্দরগুলো থেকে কোনো জাহাজকে আসতে দেব না, হরমুজ প্রণালীতে আমাদের কন্ট্রোল থাকবে। বুঝেন কি কাহিনী? এরপরে ইরান বলছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের সামরিক জাহাজ যেতে দেব না, এটা শুধুমাত্র বাণিজ্যিক জাহাজের জন্য। এরপরের ঘটনা, আমি ঘটনাগুলো মানে আপনাকে হচ্ছে সিরিয়ালে বলে আসছি বিষয়টা বোঝার জন্য। এরপরে ট্রাম্প বলল যে ইসরায়েল লেবাননে আর বোমা হামলা চালাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপরে চাপ দিয়েছে এবং এই যে ইসরায়েল আর লেবাননের মধ্যে যে চুক্তিটি হয়েছে, এই চুক্তিটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল এক অর্জন। ইরান এটার উপরে ভিত্তি করেই মূলত হরমুজ প্রণালী খোলার কথা বলেছিল। এখন ট্রাম্প বলছে যে হরমুজ প্রণালীর পরিস্থিতি শেষ হওয়ার পর, অর্থাৎ হরমুজ প্রণালীর এই অবরোধ, হরমুজ প্রণালী দিয়ে আটকা জাহাজ আটকানো, বিশ্বের তেলের বাজারকে হচ্ছে তছনছ করে দেয়া, এই ঘটনা শেষ করার পরপরই, অর্থাৎ হরমুজ প্রণালী ইরান উন্মুক্ত করে দিয়েছে এই খবরের পরপরই তিনি বলছেন যে আমি ন্যাটো থেকে ফোন পেয়েছি। ট্রাম্পের কথা, তারা জানতে চেয়েছে আমাদের কি কোনো সাহায্য দরকার আছে। আমি তাদেরকে বলেছি দূরে থাকো, যখন দরকার ছিল তখন তোমাদের কোনো কাজে আসে নাই, এখন আর দরকার নেই। ন্যাটো থেকে এরকম ফোন কেউ দিয়েছে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকতে পারে। এরপরে ট্রাম্পের কথা হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারকে ধন্যবাদ জানিয়েছি, কারণ তারা যে সাহস দেখিয়েছে এবং সহযোগিতা করেছে এই যুদ্ধ নিয়ে, এটার জন্য। এরপরে তিনি ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, তাকে তিনি মহান প্রধানমন্ত্রী বলেন এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকেও তিনি ধন্যবাদ জানান এবং তাদেরকে অসাধারণ মানুষ হিসেবে বলেন। এরপরে তিনি বলেন যে হরমুজ প্রণালী আর কখনো ইরান
বন্ধ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে, রাজি হয়েছে। এটি আর বিশ্বের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার হবে না, ট্রাম্প বলতেছেন। এরপরে মার্কিন গণমাধ্যম বলছে যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইরান 3 পৃষ্ঠার একটা খসড়া চুক্তিতে সম্মত হয়েছে। এই সব কথা, এই কথাগুলো আসার পর দেখেন গতকাল সন্ধ্যায় এই জিনিসগুলো আসছে, এগুলো আসার পরে আপনার কাছে কি মনে হবে? গতকাল রাতে এগুলো এসছে, এগুলো আসার পরে কি মনে হবে এই তথ্যগুলো? যে যুদ্ধটা শেষ হয়ে গেছে মোটামুটি বলা যায়, যে এরা এখন নিজেদের মধ্যে এই খসড়া চুক্তি দিয়ে একটা যুদ্ধ শেষ পর্যায়ে চলে এসেছে এবং শান্তি চুক্তি হয়ে যাচ্ছে, এরকমটি মনে হবে আপনার কাছে। এখন ঠিক এটার পরপরই, এবং এই যে শান্তি চুক্তি হয়ে যাচ্ছে বলছে, ট্রাম্প বলছে ইরান আমার কাছে পরমাণু কি বলে সমৃদ্ধ করা পরমাণু ফেরত দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। ইরান আর কোনোদিন পরমাণু অস্ত্র বানাবে না, সারা জীবনে আর কোনোদিন অনির্দিষ্টকালের জন্য ইরান তার পরমাণু অস্ত্র বানানোর কথা মানে বানাবে না বলে সম্মত হয়েছে। সুতরাং এখানে একটা যুদ্ধবিরতি, এটাই মনে হচ্ছে। এবং এখানে যেই জিনিসটাকে চিত্রায়ন করা হয়েছে তাতে মনে হচ্ছে যে এই যুদ্ধে ইরানের কাছ থেকে যুদ্ধের আগে যেই সমস্ত জিনিস চাওয়া হয়েছিল সেই জিনিসগুলোই এখন যুদ্ধের পরে দেয়া হয়েছে, এটাই এরকম একটা চিত্র। এখন আসুন তারপরে কি হলো। তারপরে ইরান বলছে যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কয়েকটা কঠোর শর্ত আরোপ করলাম। সেটা কি? শুধুমাত্র বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে, সামরিক জাহাজ চলাচল করতে পারবে না, সেনাবাহিনীর নৌবাহিনীর জাহাজ চলাচল করতে পারবে না। শত্রু দেশ আমেরিকা, ইসরায়েল এবং আরো যে সমস্ত দেশকে ইরান শত্রু দেশ হিসেবে আখ্যায়িত করেছে, তাদের দেশে যাওয়া, তাদের দেশের কোনো মালিকানাধীন, তাদের দেশ থেকে আসা কোনো কার্গো জাহাজ বা কোনো পণ্যবাহী জাহাজ যাতায়াত করতে পারবে না হরমুজ প্রণালী দিয়ে। সব জাহাজকে ইরানের নির্ধারিত এবং তাদের নির্দিষ্ট রুট ব্যবহার করতে হবে, এবং এই রুট ব্যবহার করতে হরমুজ প্রণালী পার হতে ইরানের বিপ্লবী গার্ডের অনুমতি লাগবে। এবং এই যে চলাচলের আগে এবং পরে ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয়কে বাধ্যতামূলক করা হয়েছে, এই বাধ্যতামূলক আদেশ না মানলে সেই সমস্ত জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে না। এখন এই যে ধরেন শুরুর দিকের যে কথা এবং পরের কথা, কি হরমুজ প্রণালী সব জাহাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। পরে এসে আমরা যেটা দেখলাম যে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়েছে কিভাবে? ইরান এই যুদ্ধ শুরুর পর থেকে তার হরমুজ প্রণালী নিয়ে যে পরিকল্পনা, যে প্রকল্প, যেই ঘোষণা ছিল সেই জায়গায় আছে। তাহলে পররাষ্ট্রমন্ত্রী কেন এরকম একটা বক্তব্য দিলেন? আর ট্রাম্প সেটার উপরে ভিত্তি করে মোটামুটি একেবারে যুদ্ধ বন্ধ করার টুইট গুলো কেনই করলো? এই প্রশ্ন আসবে না? আসবে। এখন এই যে কথা হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে, হয় নাই, এখন দেখেন এখানে আপনি কি বলবেন? হরমুজ প্রণালী বন্ধ হয়েছে নাকি হয় নাই? হরমুজ প্রণালী খোলাতে হয়েছে নাকি হয় নাই? একই অবস্থায় আছে। মানে আমরা দৌড়ে পিছনে যাচ্ছি, এরকম একটা অবস্থা। দৌড়াচ্ছি পিছনে যাচ্ছি। সারাদিন আপনি সারা রাত দৌড়ালেন, হাঁটলেন, সকালবেলা উঠে দেখলেন যে যেই জায়গায় ছিলেন সেই জায়গায় আছে, এরকম একটা অবস্থা। কারণ হচ্ছে হরমুজ প্রণালী যেদিন ট্রাম্প বন্ধ করা, অবরোধ করা ঘোষণা দিচ্ছে, সেদিন থেকে সে একই জায়গাতে আছে। কি? ইরানের বন্দর থেকে কোনো জাহাজ যেতে দেবে না, এখনো সেই অবস্থা। ইরান হরমুজ প্রণালী যুদ্ধের পর থেকে যেভাবে হচ্ছে বন্ধ করে রাখছে, একই জায়গায় আছে। কি? সেটা হচ্ছে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ যেতে পারবে না, শত্রু দেশের জাহাজ যেতে পারবে না, যুদ্ধ জাহাজ যেতে পারবে না। তাহলে এই যে পুরো রাতটা ধরে সারা বিশ্বে এই যে তেলের দাম কমলো, তারপরে হচ্ছে জাহাজগুলোর মালিক যারা বা এই তেল ব্যবসা যারা করে তাদের মধ্যে ব্যাপক পরিমাণে একটা শোরগোল, যে তাড়াতাড়ি গিয়ে হচ্ছে ওই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়ে কার কে জাহাজ আগে ভরতে পারে, তারপরে হচ্ছে হরমুজ প্রণালী পার করবে, এটা নিয়ে আমি দেখি না, কিন্তু ব্যবসায়ীদের মধ্যে যে ব্যাপক পরিমাণে একটা দৌড়ঝাঁপ, যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি হচ্ছে আমার সিরিয়াল নিতে হবে, আমি এই সময় হচ্ছে শত শত জাহাজ হচ্ছে তেল ভরে নিয়ে যেতে চাইবে, কার আগে কে হচ্ছে ইয়া করতে পারে। কারণ হচ্ছে আপনি সিরিয়ালে আগে না পেলে আপনার হয়তো দেখা গেল 1 সপ্তাহ বসে থাকতে হবে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু কি হলো? আসলে এখানে গেল এটা। এরপরে
ট্রাম্প বলছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়েছে ইরান। ট্রাম্পের দাবি যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা চলছে শান্তি চুক্তি নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য আছে, কিন্তু এই ইউরেনিয়ামের ক্ষেত্রে ইরান সম্মত হয়েছে ট্রাম্পের কথা। ট্রাম্প যখন এই কথাগুলো বলতে যাচ্ছে তখন ইরান বলছে যে মার্কিন অবরোধ যদি হরমুজ প্রণালীতে অব্যাহত থাকে তাহলে আমিও হরমুজ প্রণালী বন্ধ করব, কারণ এটা যুদ্ধবিরতির লঙ্ঘন। যুদ্ধবিরতি কি? যুদ্ধবিরতি হচ্ছে তুমি লেবাননে যুদ্ধবিরতি করবা, আমি হরমুজ প্রণালী খুলে দেবো, তুমিও হরমুজ প্রণালী খুলে দেবা, আমার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেবা, আমার যে $120 বিলিয়ন আছে সেটাও মুক্ত করে দেবা, তাদের কথা অনুযায়ী আর কি। কিন্তু ইরান বলছে এটা হচ্ছে না। এখন ট্রাম্প রয়টার্সকে বলেন এরপরে যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে তাদের সমৃদ্ধকরণ ইউরেনিয়াম উদ্ধারে কাজ করবে এবং সেগুলো দেশে ফিরিয়ে নিবে, সেগুলো তার দেশে ফিরে যাবে। দেখেন, একটা জিনিস ফিরে যাওয়া মানে কি? একটা জিনিস ফিরে যাওয়া মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায় গেল, সেখান থেকে আবার ফিরে আসলো। এখন ট্রাম্পের কথা হচ্ছে ইউরেনিয়াম তার স্বভূমিতে, নিজ ভূমিতে ফিরে আসবে। সেটা কোনটা? সেটা হচ্ছে আমেরিকা। তার মানে ট্রাম্প এটা দ্বারা কি বোঝাতে চাইছেন? যে ইরানের এই সমৃদ্ধকরণ করা ইউরেনিয়াম হচ্ছে আমেরিকার সম্পদ, আমেরিকা সেই সম্পদকে ইরান থেকে ইরানের সহযোগিতায় উদ্ধার করে আমেরিকায় নিয়ে যাবে। এটা হচ্ছে তার কথা যে দেখো, এই আমার জনগণ, আমরা শুধুমাত্র যুদ্ধ বন্ধই করছি না, ইরানে আমাদের যে ইউরেনিয়াম আছে সেগুলোকে ইরান এবং আমি খুঁজে বের করে তার নিজ ভূমিতে ফেরত নিয়ে আসবো। কথার স্টাইল বুঝছেন? গেল সেটা, যাই হোক। এবং তার আরো দাবি কি? ইরান অনির্দিষ্টকালের জন্য তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে রাজি হয়েছে। আর আমেরিকা ইরান থেকে জব্দ করা $120 বিলিয়ন একটা পয়সাও ফেরত দেবে না। এই কথাবার্তার পরপরই মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস বলল কি যে যুক্তরাষ্ট্র এবং ইরান এই সপ্তাহের শেষে, অর্থাৎ এই শুক্রবার, এই শনিবার রবিবারের মধ্যে একটা পুরোপুরি শান্তি চুক্তি চূড়ান্ত করবে। এখন এ পর্যন্ত এসে আপনার কাছে কি মনে হয়? যে ইরানের সবকিছু আমেরিকার হাতে সোপর্দ করে ইরান সারেন্ডার করতেছে, এরকম মনে হবে? এরকম মনে হবে এই পর্যন্ত দেখলে? গেল, তারপরে কন্টিনিউ করি। তাসনিম নিউজ এজেন্সি, ইরানের তাসনিম নিউজ এজেন্সি এরপরে বলছে যে লেবাননে যুদ্ধবিরতি যদি কার্যকর না হয় তাহলে ইসরায়েলে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল ইরান, এবং ইরানের সেই বড় ধরনের হামলা চালানোর যে প্রস্তুতি, যে সিদ্ধান্ত ইরানের সেনাবাহিনী বিপ্লবী গার্ড নিয়েছিল, সেটার কারণেই এই শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে ইসরায়েল। কারণ কি? কারণ হচ্ছে এবার ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্ধারণ করেছিল, লক্ষ্য নির্ধারণ করে তারপরে সেগুলো টার্গেট করার প্রস্তুতি নিয়েছিল ইরান। তাসনিম নিউজ এজেন্সির খবর, এখানে আমি কোনো মন্তব্য করব না। এরপরেরটা আবার হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই, তিনি বলছেন এখন পর্যন্ত ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো আলোচনাই হয় নাই। তিনি বলেন ইরানের মূল লক্ষ্য হলো যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো এবং নিজেদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। কি বুঝলেন? যত কথাবার্তা, যত খবর টবর আসছে সব এই একটা বক্তব্যে, একটা বাক্যে শেষ হয়ে গেল, তাই না? গেল সেটা। শাহবাজ শরীফ আবার কি করলো? এই যে আমেরিকার প্রেসিডেন্ট শাহবাজ শরীফকে থ্যাংক ইউ বলল, গ্রেট প্রাইম মিনিস্টার বলল, সেটার জন্য আবার শাহবাজ শরীফ ট্রাম্পকে বললেন যে মাননীয় রাষ্ট্রপতি ট্রাম্প, পাকিস্তানের জনগণের পক্ষ থেকে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং আমি
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে আপনার সদয় ও মহৎ কথার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাহবাজ শরীফের বক্তব্য। এরই মধ্যে ঘটনা আরো ঘটছে। ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলছেন যে হরমুজ প্রণালী খোলা রাখা মূলত যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলার উপর নির্ভরশীল। পারমাণবিক বিষয়গুলোর নিয়ে বিস্তারিত কোনো চুক্তি হয়নি। হরমুজ প্রণালী যদি আমেরিকা যুদ্ধের শর্ত মেনে চলে তাহলে হরমুজ প্রণালী আমরা খুলে দেব। এখন এই জায়গাতে এসে আমেরিকার পত্রপত্রিকাগুলো এখন ধরেন ঘোলাটে নিউজ দেওয়া শুরু করলো। কি? যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সরাসরি আলোচনা আগামী সোমবার পুনরায় শুরু হতে পারে এরকম খবর দিয়েছে। এখনো পর্যন্ত নির্ধারিত কোনো চূড়ান্ত তারিখ হয় নাই। ওদিকে হিজবুল্লাহ এবং হামাসের মতো গোষ্ঠীগুলোকে, হিজবুল্লাহ, হামাস সহ আরো যে সমস্ত প্রক্সি সংগঠন আছে সেগুলোকে ইরান কোনো ধরনের সাপোর্ট দিবে না, এ ব্যাপারে ইরান সম্মত হয়েছে, অর্থাৎ আমেরিকার যে দাবিগুলো। এখন এই জায়গায় এসে যে জিনিসটি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ইরানের বিরুদ্ধে গত রাতে ব্যাপক পরিমাণে একটা মিডিয়া ক্যাম্পেইন চালানো হয়েছে। সেই মিডিয়া ক্যাম্পেইনটা শুরু হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একটা টুইটের পরে। এই মিডিয়া ক্যাম্পেইন চলতে চলতে আমেরিকার প্রেসিডেন্ট মোটামুটি ঘোষণা করলেন যে আমি 8টা যুদ্ধ বন্ধ করছি, 9 নম্বর যুদ্ধ বন্ধ করব, 10 নম্বর যুদ্ধ বন্ধ করব এবং আমি নোবেল প্রাইজ পাবো। আমি হচ্ছি এমন একজন ব্যক্তি, আমি হচ্ছি বিশ্বের শান্তি স্থাপনকারী, বিশ্বের শান্তির দূত হচ্ছে আমি। এটা ট্রাম্পের কথাবার্তা। যাই হোক, এটা তো নতুন কথা না। এখন ইরানের পরে সে বলছে যে ইরানের পরে আমাদের টার্গেট হচ্ছে কিউবা, আর ইসরায়েল বলছে ইরানের পরে আমাদের টার্গেট হচ্ছে তুরস্ক। দেখা যাক। এই সব কিছুর পর ইরানের পার্লামেন্ট স্পিকার বলছেন, সংসদের স্পিকার বলছেন যে ট্রাম্প গত 1 ঘন্টায় বড় বড় 7টা মিথ্যা কথা বলছে। এই 7টা মিথ্যা কথা সে এমন ভাবে বলছে এগুলোর উপরে ভিত্তি করে আসলে শান্তি চুক্তি হওয়া সম্ভব না। এটা হচ্ছে তার কথা, যে এগুলোর উপরে ভিত্তি করে শান্তি চুক্তি হওয়া সম্ভব না। এই ধরনের মিথ্যার উপরে ভিত্তি করে আমরা সামনে আগাতে পারি না। এটা হচ্ছে ট্রাম্প ইরানের পার্লামেন্ট স্পিকারের কথা। এখন এই জায়গায় এসে ইরানের পার্লামেন্ট স্পিকার কেন এই কথা বললেন? তিনি বললেন কারণ হচ্ছে তিনি বলছেন হরমুজ প্রণালী পুরোপুরি খোলা থাকবে না। ইরানের উপরে অবরোধ চলছে, প্রণালী কোনোভাবেই খোলা হবে না। হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো চলাচল হবে তার পুরো কন্ট্রোল থাকবে ইরানের উপরে। এমনকি এরপরে হরমুজ প্রণালী খোলা থাকবে কিনা, বন্ধ থাকবে, কোন নিয়মে চলবে, এগুলোর বাস্তব পরিস্থিতি নির্ধারণ করার জন্য টুইটের উপরে নির্ভর করবে না। ইরানের ইউরেনিয়াম নিয়ে ট্রাম্প যে কথাগুলো বলেছেন এগুলো সঠিক না। ইউরেনিয়াম নিয়ে আমেরিকার সাথে কোনো ধরনের আলোচনা, ইউরেনিয়াম ইরানের কাছেই থাকবে। তাহলে কোন জায়গায় আছি আমরা? আবার প্রশ্ন করি আপনাদের কাছে যে আমরা কোন জায়গায় আছি? এখন এই যে হরমুজ প্রণালী নিয়ে নতুন কড়াকড়ি ইরানের আবার নতুন করে বলছে, ইরান মধ্যস্থতাকারীদের আজকে জানিয়েছে যে যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে এই কঠোর কিছু নীতিমালা আরোপ করবে ইরান। তার মধ্যে হচ্ছে প্রত্যেক দিন 12টার মতো জাহাজ চলাচলের অনুমতি পাবে, বাকি জাহাজগুলোর জন্য টোল বা ফি দিতে হবে। তার মানে হচ্ছে 12টা জাহাজকে সে টোল মুক্ত করবে। যে কথাবার্তাগুলো আসছে, ওয়াল স্ট্রিট জার্নাল এটা বলছে। ভাই 12টা জাহাজ, কোন 12টা জাহাজকে সে টোল মুক্ত করবে? বাকিগুলোকে হচ্ছে টোল বা ফি দিতে হবে। এরপরে হচ্ছে সব জাহাজকে ইরানের বিপ্লবী গার্ডের সাথে সমন্বয় করতে হবে, এরকম একটা কথা আসছে। এবং ইরান যে শর্তগুলো দিয়েছে সেগুলোতে আসছে। গেল এটা। এই জায়গাতে এসে আমি যেটা মূলত বলতে চাইছি সেটা হচ্ছে হরমুজ প্রণালী খোলা বা না খোলা, যুদ্ধবিরতি হওয়া বা না হওয়া, এগুলো নিয়ে ব্যাপক পরিমাণে হচ্ছে একটা মিডিয়া যুদ্ধ চলছে। এই মিডিয়া যুদ্ধের মধ্যে আমি ফাইনাল কোনো ডিসিশনে আসতে পারবো না। ইরান বলছে আমাদের ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না। হ্যাঁ, আর ট্রাম্প বলছে আমরা আমাদের ইউরেনিয়ামকে দেশে নিয়ে আসছি।
আসতেছি, তোমরা নিশ্চিত থাকো। যাই হোক, এখন যে জায়গাটাতে আজকে আসতে চাচ্ছি, এই আলোচনাগুলো সাইডে রাখলাম, আপনারা জাস্ট হচ্ছে এগুলোকে মিলাবেন, আলোচনাগুলো সাইডে রাখলাম। যেই আলোচনাটা হচ্ছে না, না ইরান করতেছে, না আমেরিকা করতেছে, না মুসলিম বিশ্ব করতেছে, যে যুদ্ধটা শুরু হলো কেন এবং সেই কেনর সমাধান কি হলো, সেই যে যুদ্ধটা যে কারণে শুরু হলো সেটার সমাধান কি হলো। এই যুদ্ধকে জিয়ে রেখে ইসরায়েল তার দখল করা ভূখণ্ড, ইসরায়েল এখন পর্যন্ত কতটুকু ভূখণ্ডের মালিক? প্রায় 22,000 বা 20,000 স্কয়ার কিলোমিটার জায়গার মালিক, তাই না? দখল করেছে। এর বাইরে সে এখন প্রায় আরো 1,500-2,000 স্কয়ার কিলোমিটার জায়গা দখল করে ফেলেছে। চিন্তা করতে পারেন, 1,500-2,000 স্কয়ার কিলোমিটার জায়গা দখল করে ফেলেছে। কিভাবে দখল করেছে? পুরো শহর, মানুষ, বাড়ি, গাড়ি, গাছপালা সব সহ ধ্বংস করে দিয়েছে পুরো। গাজা ভূখণ্ডের একেবারে কম হইলেও 60% জায়গা ইসরায়েল দখল করে ফেলেছে, পুরো মাটির সাথে মিলিয়ে দিয়ে। বাকি যে 40% আছে ওটাও দখলের বাইরে না, এরকম একটা অবস্থা। পশ্চিম তীর বলতে এখন আর কিচ্ছু নাই। রামাল্লায় অল্প কিছু জায়গা আছে যেখানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট, তার হচ্ছে সদর দপ্তর, এরকম কিছু জায়গা আছে, এর বাইরে কিচ্ছু নাই। লেবাননের সবচাইতে উর্বর যে জায়গাগুলো দক্ষিণ লেবাননে সবচেয়ে উর্বর যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কি কি জায়গা? সেই জায়গাগুলো হচ্ছে লেবাননের লিতানি নদী আর হচ্ছে জাহরানি নদী। দক্ষিণ লেবাননের, ইসরায়েল থেকে শুরু করে যদি আপনি লেবাননের ভিতরের দিকে আসেন, ইসরায়েল থেকে 20 কিলোমিটার ভিতরে ঢুকলে হচ্ছে লিতানি নদী, তারপরে আরো 10 কিলোমিটার গেলে জাহরানি নদী। দুটো মিঠা পানির মূল উৎস, যেগুলো দিয়ে পুরো লেবাননে চাষাবাদের জন্য ব্যবহার করা হয়। এই জায়গাগুলো পুরোটা ইসরায়েল দখল করেছে। কিভাবে দখল করেছে? মারতে মারতে কোনো এলাকা বাকি রাখে নাই, কোনো এলাকা বাকি রাখে নাই, কোনো শহর খালি নাই, কোনো শহরে বিল্ডিং দাঁড়ায় নাই, দখল করেছে। হাজার হাজার শিশু, নারী, মা, পুরুষ মেরেছে, বাকিদেরকে তাড়িয়ে দিয়েছে। স্পষ্ট বলছে যে লেবাননের এই জায়গা থেকে লোকজন সরে যাও, আমি আক্রমণ করবো। মানে বাপের বাড়ির আবদার, তুমি সরে যাও, আমি এখানে আক্রমণ করব। সরে যাওয়ার সময় একটা দেশে অন্য একটা দেশে গিয়ে আপনি বলছেন, এই তুমি এই দেশ থেকে, এই জায়গা থেকে সরে যাও, এটা আমি আক্রমণ করব। আর ওই দেশের সরকার কি বলছে? ওই দেশের সরকার বলছে, আমি তোমার সাথে শান্তি চুক্তি করতে চাই। ইরান সেই শান্তি চুক্তির উপর ভিত্তি করে বলছে, আমি হরমুজ প্রণালী খুলে দিচ্ছি। শান্তি চুক্তিটা কি? ইসরায়েল যেই জায়গাগুলো দখল করেছে সেগুলো তার দখলে থাকবে, ওই জায়গার উপরে কোনো ধরনের আক্রমণ কেউ করতে পারবে না। ওই জায়গা থেকে যদি ইসরায়েলের সৈন্যদের দিকে তাকানো হয় তাহলে ইসরায়েলের সৈন্যরা গুলি করে মানুষ মারতে পারবে। যে কোনো সময় ইসরায়েল চাইলে আবার হামলা চালাতে পারবে। যুদ্ধবিরতি হচ্ছে এই, এগুলো নিয়ে কোনো কথাই নেই, কোনো আলোচনাই নেই, কোনো খবরেও নেই। এরপরে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে দ্রুজিদের যে জায়গা, সুয়াইদা এবং হচ্ছে ওটার পাশে হচ্ছে কুনতাইরা, যে দুটো প্রদেশ ডিফ্যাক্টো দখলে, ইসরায়েলের দখলে। গতকালকে হচ্ছে আমেরিকার কি বলে, সে আমেরিকার রাষ্ট্রদূত, সে বলছে যে সিরিয়াকে আমরা ধন্যবাদ জানাই, এত সভ্য, এত চমৎকার, এত সুন্দর, এত অমায়িক, এত ভদ্র একটা ছেলে সিরিয়ার রাষ্ট্রপতি হয়েছে। এটা তো আমাদের জন্য, বিশ্বের জন্য একটা বিশাল কি বলে এই কল্যাণ, বিশাল পাওয়া। কেন? কারণ হচ্ছে সিরিয়ার এই ভদ্র ছেলেটি, এই সুন্দর ছেলেটি, এই চমৎকার প্রেসিডেন্টটি ইসরায়েলের এত আক্রমণের পরেও একটা গুলি ইসরায়েলের দিকে ছড়ে নাই।
এখন দেখেন, ইসরায়েল যে পরিমাণ ভূখণ্ড তার ছিল, সেই ভূখণ্ডের বাইরে সে এখন প্রায় ১,৫০০ স্কয়ার কিলোমিটার জায়গা দখল করে ফেলেছে। এবং এই চুক্তিগুলোতে, এই শান্তি আলোচনাগুলোর কোনো জায়গায় এই জিনিসটা নাই যে ইসরায়েল তার এই দখল করা জায়গাগুলোর থেকে সরে যাবে। সব জায়গায় শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তি বোর্ড, পিস বোর্ড, মুসলিম বিশ্বের সবাই সেই বোর্ডের সদস্য। কি শান্তি? শান্তিটা হচ্ছে ইসরায়েল যে পর্যন্ত অশান্তি তৈরি করেছে, ওই অশান্তি নিয়ে মেনে নিয়ে তোমার হচ্ছে শান্তি শান্তি জব করতে হবে। ইসরায়েল যে পর্যন্ত জায়গা দখল করেছে ওই পর্যন্ত মেনে নিয়ে তোমার ওখান থেকে সরে যেতে হবে, এবং ওইদিকে তুমি কোনোদিন ফিরেও তাকাইতে পারো না যে আমি আমার মাতৃভূমির জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছি, এটার মায়া একটু পিছনে ফিরে তাকাই। ওই পিছনে ফিরে তাকালেও ইসরায়েলের সৈন্যরা বলবে যে ও আমার দিকে চোখ দিয়ে হচ্ছে আমার শত্রুতা করছে, ওর চোখ তুলে দেব, কিচ্ছু বলতে পারবে না। লেবাননে এটা হচ্ছে শান্তি চুক্তি। হিজবুল্লাহ নাম দিয়ে এগুলো করা হচ্ছে। হ্যাঁ, হিজবুল্লাহ আছে লেবাননে। সিরিয়াতে কোনো একটা কিছু নাম দিয়ে করা হচ্ছে কি, দ্রুজীদের হচ্ছে উপরে সরকার আক্রমণ করছে। তাহলে এখন যদি আমরা এই জায়গায় আসি যে ইরান যুদ্ধ বন্ধ হবে, ইরান যুদ্ধ শেষ হবে, ইরানের একটা শান্তি চুক্তি হবে আমেরিকা ইরানের মধ্যে, এবং সেখানে ইরান কিছু পাবে, আমেরিকা কিছু পাবে, ইরান কিছু ছাড় দিবে, আমেরিকা কিছু ছাড় দিবে, লেবাননে একটা যুদ্ধবিরতি হবে। কিন্তু ইসরায়েল যে একেবারে অ্যাক্টিভভাবে যে সমস্ত জায়গা দখল করলো, যতগুলো মানুষ মারলো, যতগুলো বাড়ি ঘর ধ্বংস করলো, যতগুলো একটা দেশের সম্পদ নষ্ট করলো। কিভাবে নষ্ট করছে জানেন? আমেরিকা অনুমতি দিয়েছে ইসরায়েল রাসায়নিক দ্রব্য, কেমিক্যাল ছেড়েছে হচ্ছে মাঠে। আপনি চিন্তা করেন, আপনার ব্যাপক পরিমাণে মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম, কিসের উপরে নির্ভর করে মানুষ? কৃষির উপরে। বাংলাদেশের কথা চিন্তা করেন। এখন আপনার মাঠে ধান আছে, আপনি ধান ফলাচ্ছেন, চাষ করছেন, বীজ হয়েছে, বড় হয়েছে, মোটামুটি ধান ফুটছে, উপর দিয়ে বিমান উড়ে যাচ্ছে। বিমান জাস্ট হচ্ছে ধরেন ওই ধান ক্ষেতের 50 মিটার উপর দিয়ে বিমান যাচ্ছে এবং ব্যাপক পরিমাণে হচ্ছে রাসায়নিক দ্রব্য ছাড়ছে। যে রাসায়নিক দ্রব্যগুলো ওই ধানগুলোকে তো শেষ করবেই, পরবর্তীতে আপনি ওইখানে ধান চাষ করবেন কিন্তু কোনো ধান হবে না। পুরো ঘুরে 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 আপনার এই জমি, পুরো ধরেন থানার পর থানা জমি সে এইভাবে ধ্বংস করছে। কেউ কিছু বলছে? যুদ্ধ অপরাধ কোনটাকে বলবেন আপনি? কেউ কিছু বলে নাই। ওই এলাকার মানুষ শেষ পর্যন্ত ওখানে থেকে কি করবে, কি খাবে? এই অঞ্চলে জয়তুন উৎপাদন হয় ব্যাপক পরিমাণে। একটা জয়তুন গাছ একটা বাড়ির হচ্ছে ধরেন পেছনে বা বাগানে জয়তুন গাছ লাগানোর পরে সেই জয়তুন গাছ থেকে আপনি বছরের পর বছর জয়তুন পান। জয়তুনকে আপনি খাবারের সাথে খেতে পারেন, কাঁচা খেতে পারেন সবুজ জয়তুন, সেটাকে হচ্ছে পাকিয়ে আপনি কালো জয়তুন হিসেবে খেতে পারেন, আপনি জয়তুন থেকে তেল বের করতে পারেন। মানে জয়তুনের কোনো উপকারের শেষ নেই, যে কারণে এই অঞ্চলে জয়তুনের ব্যাপক চাহিদা, এবং এটা হচ্ছে তাদের প্রধান অর্থকরী ফসল যদি বলা হয়। হাজার হাজার হেক্টর জয়তুনের গাছ বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে। যুদ্ধবিরতি, শান্তি চুক্তি, এই হচ্ছে শান্তি চুক্তি। আমরা শান্তি চুক্তির জন্য আমরা ইয়ে করেন, এই হচ্ছে শান্তি চুক্তি। ইসরায়েলের শান্তি চুক্তিটা হচ্ছে আমি সব ধরনের আকাম করে যাব এবং যেখানে গিয়ে আমি থামবো ওইখানে গিয়ে শান্তি চুক্তি হবে। পরবর্তী শান্তি চুক্তির আগ পর্যন্ত আমি ওখান থেকে সামনে আগাবো। এবং এটা আমরা সবাই মেনে নিচ্ছি। কেন মেনে নিচ্ছি? কারণ হচ্ছে এর চেয়ে বড় একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। তো আপনার যখন মনে করেন যে পায়ের মধ্যে ফোড়া হবে, সেই ফোড়ায় ছোট্ট একটা ফোড়া হয়েছে, আপনি ওটা নিয়ে চিল্লাপাল্লা করতেছেন, কিন্তু যখন আপনার একটা আঙ্গুল কেটে ফেলা হবে তখন ওই ফোড়ার ব্যথাটা আপনার কাছে কিছু মনেই হবে না।
জিনিসটা হচ্ছে ইসরায়েল একটা বিস্ফোরা। এই বিস্ফোরাটা ওর আশেপাশের যতগুলো দেশ আছে সবগুলো দেশকে অশান্ত করছে। যথেষ্ট মানে হয় না যে কষ্ট পাইতে 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 আপনার কাছে মনে হয় আল্লাহ এই কষ্টের চেয়ে তুমি নিয়ে যাও। ইসরায়েলের আশেপাশের দেশের মানুষগুলোর পরিস্থিতি এরকম করেছে। তাদের এই যে আহাজারি, এটা শোনার মতো পরিস্থিতি নাই মানুষের, বিশ্বের আহাজারি যে তারা করবে কোনো মিডিয়ার সামনে, সেই মিডিয়াকে রাখা হয় নাই। চিন্তা করতে পারেন, হাজার হাজার শত শত সাংবাদিককে মেরে ফেলা হয়েছে। শত শত ছোট খাটো বড় মাঝারি যত ধরনের মিডিয়া আছে সব মিডিয়ার সাংবাদিককে মেরে ফেলা হয়েছে, যেন ওইখান থেকে কোনো আহাজারি যেন দুনিয়ার কাছে না যায়। মানে তাদের যে বুক ফুটিয়ে তারা যে চিৎকার দিবে সেটারও কোনো সুযোগ নাই, এরকম একটা পরিস্থিতি। এবং সেখান থেকে কি হচ্ছে, মুখ ফিরিয়ে হরমুজ প্রণালী। কারণ হচ্ছে হরমুজ প্রণালীটাকে নিয়ে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যে সারা বিশ্ব এখন এটার ভুক্তভোগী। তো তুমি ওটা নিয়ে কখন আলোচনা করবে? তুমি নিজেই তো ভুক্তভোগী। তোমার নিজের দেশে হচ্ছে তেল পাচ্ছ না, নিজের দেশে গাড়ি চলতেছে না, নিজের দেশের জনগণ রাস্তায় নামছে, নিজের দেশের উৎপাদন বন্ধ, নিজের দেশের কলকারখানা বন্ধ, সরকার ক্ষমতায় থাকতে পারতেছে না। তো তুমি কিসের ওই ইসরায়েল কয়জন মানুষ মারছে এটা নিয়ে চিল্লাফাল্লা করবা? তুমি তখন হরমুজ প্রণালী, ভাই তাড়াতাড়ি হরমুজ প্রণালী খুলে দেয়, আমি একটু শান্তি পাই। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এই অবস্থায় ইসরায়েলের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে? ভাই ইসরায়েলের যতটুকু ক্ষয়ক্ষতি হোক, আপনি ইসরায়েলের একটা ভূখণ্ড, একটা ইঞ্চি মাটি ফেরত পাইছেন? পান নাই, পান নাই। দখল করা মাটির দূরের কথা, আপনার মসজিদে আকসায় এখন আপনি হচ্ছে ঠিক মতো ঢুকতে পারছেন না। ইসরায়েলের অমুক জায়গায় ক্ষতি হয়েছে, সমুক জায়গায় ক্ষতি হয়েছে, ওইখানে 5 জন মানুষ আহত হয়েছে, ওইখানে 3 জন মানুষ আহত হয়েছে, ওইখানে 1 জন নিহত হয়েছে। বিশাল কাজ হয়েছে, বিশাল কাজ হয়েছে আসলেই তো, কারণ কেউ তো তার দিকে চোখ তুলে তাকায় নাই। কিন্তু বাকিটা, এই যুদ্ধবিরতি নিয়ে আমরা আর কয়েকদিন পরে ব্যাপক পরিমাণে হইচই করব, ব্যাপক পরিমাণে। এই যুদ্ধবিরতিতে কে কতটুকু খুশি হয়েছে, কিভাবে খুশি হয়েছে, কতটুকু হচ্ছে লাভ করেছে, ইসরায়েলকে একেবারে হচ্ছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এগুলো নিয়ে আমরা ব্যাপক উচ্চবাচ্য তুস্তি করব। কিন্তু এখানে 4টা দেশে একত্রে, ইসরায়েল 4টা দেশে তার এই যে সম্প্রসারণ নীতি, ইসরায়েলের নীতিটা কি? ইসরায়েলের নীতিটা হচ্ছে সম্প্রসারণ নীতি, যে আমি জায়গা দখল করে করে হচ্ছে আমি রাষ্ট্র বাড়াবো, জায়গা দখল করে করে সেই জায়গাগুলোতে ইহুদিদের জন্য বসতি করব, জায়গা দখল করে করে সেই জায়গাকে আমি আমার নিজের ভূমি হিসাবে আখ্যায়িত করে সেখানে হচ্ছে আমি চিরদিনের জন্য সৈন্য দিয়ে সেটাকে আমার কন্ট্রোলে নিয়ে আসব। সেটার জন্য যতজন মানুষ মারা যায় যাক, সেটার জন্য যদি আমার কোনো মানুষজন মারা যায় তাদেরকে আমি শহীদ বলবো। এবং সে এটাই করছে, এটার থেকে এক পাও পিছপা হচ্ছে না। এবং এটা করছে বিশ্বের সামনে, এটা করছে হরমুজ ইস্যুকে ব্যবহার করে, এটা করছে ইরান ইস্যুকে ব্যবহার করে, এটা করছে হিজবুল্লাহ ইস্যুকে ব্যবহার করে, এটা করছে সিরিয়া ইস্যুকে ব্যবহার করে, এটা করছে আরো বিভিন্ন ইস্যুকে ব্যবহার করে। ফলাফল আমরা দেখব একটা শান্তি চুক্তি, যেই শান্তি চুক্তির কোনো ভবিষ্যৎ নাই। হয়তো বলা হবে অনির্দিষ্টকালের জন্য কেউ কাউকে আক্রমণ করবে না, এটা করবে না, সেটা করবে না। ইসরায়েল ওপেনলি বলে দিয়েছে আমি এগুলো মানবই না, সরাসরি বলছে আমি এগুলো মানবো না। না ইরানের উপরে আক্রমণ করা থেকে আমি বিরত থাকবো, না লেবাননে আক্রমণ করা থেকে বিরত থাকবো, না আমি হচ্ছে এই গাজা ভূখণ্ড থেকে সরে আসবো। এক দর্শক প্রশ্ন করছেন, আজকে যদি ইসরায়েল আল-আকসা মসজিদ ধ্বংস করে দেয় তাহলে কি মুসলিম বিশ্ব তখনও ঘুমাবে? তখনও ঘুমাবে, তখনও ঘুমাবে। ভাই যেই মুসলিম বিশ্বের কাছে একটা মানুষের জীবনের ভ্যালু নাই, আল-আকসা মসজিদের ভ্যালু তার কাছে কি থাকবে? আপনার কাছে কি মনে হয় যে একটা মানুষ বাঁচানো আর একটা মসজিদ বাঁচানো, দুইটার মধ্যে কোনটা সবচেয়ে বড় বলেন তো? একটা নিষ্পাপ শিশুকে বিনা কারণে তার ঘরের মধ্যে বোমা হামলা করে, তার বুকের উপরে বোমাটা বিস্ফোরণ করে তার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে।
ওই শিশুটাকে বাঁচানোর জন্য যার মন কাঁদে না, যে কোনো পদক্ষেপ নেয় না, সে আল-আকসা মসজিদ কি বাঁচাবে বলেন তো? আল-আকসা মসজিদ বাঁচালে কি হবে? ও মসজিদ বাঁচালেন কি হবে? ভাইব তুলছেন, আল-আকসা বাঁচালেন, আপনি কি হবে? যে জিনিসটা বাঁচানোর পরে ওইটাকে আবাদ করার মতো মানুষ থাকবে না, আপনি বাঁচাই কি করবেন? সেটার বিরুদ্ধে আপনি কথা বলে কি করবেন? এক দর্শক বলছেন, ইসরায়েলের পাওয়ার কি করে কম হবে সেটা বলুন। ইসরায়েলের পাওয়ার কম হওয়ার একটা মাত্র উপায় আছে, ইসরায়েলকে এই অঞ্চলে একা করতে হবে। ইসরায়েলকে এই অঞ্চলে একা করতে হবে এবং এই অঞ্চলের অন্য যে সমস্ত মুসলিম দেশগুলো আছে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। এটা ছাড়া কোনো উপায় নাই। এখানে শিয়া, সুন্নি, ওহাবি, তারপরে হচ্ছে এইটা সেইটা অমুক সমুক করে যতদিন পর্যন্ত এরা নিজেদের আখের গোছানোর চেষ্টা করবে, ততদিন পর্যন্ত হচ্ছে ইসরায়েল এই জিনিসগুলো করে যাবে এবং কেউ কিছু করতে পারবে না। ওই অমুকে নিউক্লিয়ার অস্ত্র বানাবে, সমুকে পরমাণু অস্ত্র বানাবে, সমুকে সামরিক দিক থেকে শক্তিশালী হবে, আপনি যতই হন। ভাই এখন কিভাবে বলবো, এগুলো বলতে গেলে হচ্ছে অনেক সময় ইয়ার দিকে চলে যায় আর কি। কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করতেছেন বা কোরআনের আয়াতকে আপনি মানতেছেন না, তো আপনার সফলতা আসবে কেমনে? সিম্পল জিনিস, কেমনে আসবে সফলতা? সফলতা আসবে কিভাবে? সে মানতেছে কোরআনের আয়াত। তোমরা একত্র হও, একত্রে আল্লাহর রজ্জু ধরো, একত্র হও, একত্রে তোমরা হচ্ছে শক্তিশালী। তো মুসলিম বিশ্ব একত্রে নাই, তারা ঠিকই একত্রে। তাদের কারো উপরে কোনো কিছুর উপরে আক্রমণ হলে মিডিয়া থেকে শুরু করে সবকিছু নিয়ে তারা ঝাঁপাই পড়ে। আর এদিকে আক্রমণ হলে ওর উপর আক্রমণ করছে, ও তো নব্য সুলতান, ওর উপরে করুক আক্রমণ। অমুকের উপর আক্রমণ করছে, ওরা হচ্ছে কট্টর ইসলামী, করুক ওদের উপর আক্রমণ। অমুকের উপর আক্রমণ করছে, ও হচ্ছে শিয়া, করুক ওর উপর আক্রমণ। অমুকের উপর আক্রমণ করছে, ও হচ্ছে ওহাবি, করুক ওর উপর আক্রমণ। অমুকের উপর আক্রমণ করছে, ও তো হচ্ছে বাতিল ফিরকা, করুক ওর উপর আক্রমণ। এরকম করতে করতে কি হয়, আপনার আশেপাশে যারা ছিল সবাইকে আপনি ওর উপরে করুক, ওর উপরে করুক, ওর উপরে করুক, আপনি নিজেকে মনে করছেন যে আমি হচ্ছি সঠিক। ওকে, ভালো কথা। আপনার উপরে যখন আক্রমণ করে তখন আপনাকে বাঁচানোর আর কেউ নেই আপনার আশেপাশে, আর কেউ নেই। এটা হচ্ছে অবস্থা। এখন এই অবস্থা থেকে আপনার ফিরে আসতে হবে। ঐক্য হওয়া ছাড়া কোনো উপায় নাই। ওই অমুক একটা দেশ শক্তিশালী হয়ে যাবে আর হচ্ছে তার ভয়ে সব দূরে পালাই যাবে। আপনি শক্তিশালী হন, আপনার বিরুদ্ধে আসছে ঐক্যবদ্ধ ভাবে, আপনি একা শক্তিশালী হয়ে দাঁড়াইয়াছেন, হতেই তো দেবে না। দেখেন, পরমাণু অস্ত্র না, পরমাণু প্রকল্প, নিউক্লিয়ার প্রকল্প, নিউক্লিয়ার পাওয়ার, এটাকে শুধুমাত্র আমি অস্ত্র বলতেছি না, পরমাণু পাওয়ার। পরমাণু পাওয়ারটা কি? আপনি যদি পরমাণু অস্ত্র নাও বানান, পরমাণু অস্ত্র না বানালেও আপনার কিন্তু এই পরমাণু পাওয়ারটাকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন, বিভিন্নভাবে বিভিন্ন জিনিসে। আপনি আপনার যুদ্ধ জাহাজ হচ্ছে পরমাণু পরিচালিত যুদ্ধ জাহাজ বানাতে পারেন, পরমাণু পরিচালিত যে যুদ্ধ জাহাজ আপনার তখন কি হবে, বহুদিন ধরে সে হচ্ছে পাওয়ার পাবে। আপনি স্যাটেলাইট বানাতে পারেন পরমাণু পরিচালিত, আপনি কি বলে, আপনি মিসাইল বানাতে পারেন পরমাণু পরিচালিত, আপনি আরো বিভিন্ন ধরনের টেকনোলজিতে ব্যবহার করতে পারেন। আপনি মেডিকেল টেকনোলজিতে ব্যবহার করতে পারেন, আপনি মেডিকেল টেকনোলজিতে ব্যবহার করতে পারেন, আপনি বিভিন্ন খাতে এটাকে ব্যবহার করতে পারেন। এবং এটাকে ব্যবহার করা মানে হচ্ছে আপনি পরমাণু শক্তিধর দেশ, পরমাণু অস্ত্রের কথা বাদই দিলাম, সেইটুকু পর্যন্ত আপনাকে হতে দিচ্ছে না। সহজ কথা, আপনাকে সেইটুকু পর্যন্ত হতে দিচ্ছে না। শর্ত কি দিয়ে আসে? তুমি পরমাণু অস্ত্র বানাতে পারবে না। তো তোমার যে পরমাণু অস্ত্র আছে, আমার থাকতে পারবে কিন্তু তুমি বানাতে পারবে না। এবং সবাই মিলে চাপ দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর তো আসলে বানানো ঠিক হবে না, না না, ও কেন পরমাণু অস্ত্র বানাবে? যুক্তি? কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। জাস্ট হচ্ছে সে চাইছে, এজন্য সবাই মিলে বলছে হ্যাঁ ভাই তুই পরমাণু অস্ত্র বানাস না, তুই বানাতে পারবি না। কারণ কি? কারণ তুই বানালে তো হচ্ছে তুই মারা যাবি। তার অধিকার, নিঃশ্বাস নেওয়া সবার অধিকার, সবাই নিঃশ্বাস নেবে, কিন্তু তুই নিঃশ্বাস নিতে পারবি না। তুই যদি নিঃশ্বাস নাও তাহলে তোর উপরেও আক্রমণ করবে, তোর নিঃশ্বাস না নিলে তো এমনিতেই মারা যাবে। তো তুই এমনিতে মারা যা, কিন্তু ওর আক্রমণে না মরিস। আমরা সবাই মিলে তোকে এই নিঃশ্বাস নেওয়া থেকে বিরত রাখবো, তুই মারা যা।
এইটা হচ্ছে শান্তি চুক্তি। এই শান্তির নিয়ে আপনি বসবাস করবেন। দেখা যাক কোথায় যায়। এগুলো হচ্ছে বলা হয় না, বলে না কেউ, এজন্য বললাম। বলা